মেঘ তার মায়ের ঘরে আসে। কিছুক্ষণ পূর্বে মেঘের মা তাকে ডেকেছে, তাই মেঘ আসলো। হ্যাঁ মা, বলো কেন ডেকেছ? মেঘের মা বলল, তোকে ডাকতে কারণ লাগবে? না মানে, থাক, তোকে আমতা আমতা করতে হবে না, বস বলছি। হ্যাঁ বলো। মেঘ মায়ের পাশে বসলো। মেঘের মা বলল, তুই কি বিয়ে করবি না বলে ঠিক করেছিস? ইচ্ছে নেই মানে? লোকে কি বলবে? বিয়ের বয়স তোর পার হয়ে যাচ্ছে, আর তুই বিয়ে করতে চাইছিস না কেন? আমাকে পরিষ্কার করে কারণটা বল। তুমি কি আমার বিয়ে নিয়ে কথা বলতে আমাকে ডেকেছো? তাহলে আমি যাচ্ছি। এসব নিয়ে কথা বলার ইচ্ছে আমার নেই। তোর কোনো পছন্দ আছে? থাকলে বল আমাকে। বিদেশে গিয়ে কাউকে ভালো লেগেছে বলতে পারছিস না? কোনো চাপ নেই, নির্দ্বিধায় বলতে পারিস, আমরা মেনে নেব। তাই আমি যাকে চাইবো তাকে আমার করে দিবে মা? হ্যাঁ, নিশ্চয়ই দেব। তুই আমার একমাত্র ছেলে। তাছাড়া বর্তমানে অধিকাংশই সম্পর্ক করে বিয়ে করছে, সেখানে আমরা মানব না কেন? তাহলে তোমার ননদের মেয়েকে আমার করে দাও। মেঘের মা চমকে উঠল, বিস্ময় নিয়ে বলল, মানে? আমি মনকে বিয়ে করতে চাই, পারলে তার সাথে আমার বিয়ে ঠিক করো। মেঘের মা কঠিন গলায় বললেন, অসম্ভব। কেন অসম্ভব? ও তোর বোন, সেটা ভেবে আমি এসব মানতাম না। আর আজ তো কলঙ্কিত, এখন মানার কোনো প্রশ্নই আসে না। মেঘ চমকে বলল, কলঙ্কিত মানে? তুমি কি বলছো এইসব? তুই বিদেশে ছিলি, তাই জানিস না। তোর কি মনে হয় বড় মেয়ের খুঁত না থাকলে কেউ ছোট মেয়ের বিয়ে দেয়? মনের কি খুঁত আছে? ওকে তুমি কলঙ্কিত কেন বললে মা? কারণ ও কলঙ্কিত তাই। আমি কখনোই ওর সাথে তোর বিয়ের কথা কল্পনা করতে পারি না। মেঘ থমকে গেল। মেঘের মা এক নাগারে বলে চলেছেন, আমি তোর জন্য যে মেয়ে ঠিক করেছি তার সাথেই তোর বিয়ে হবে। তোর বাবা আসুক, কাজ ছেড়ে তারপরই সব ঠিক করব আমি। মেঘের মা মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। নীলাশা মন খারাপ করে বাসার বাহিরে বসেছিল। রুমঝুম তাদের ফ্ল্যাটে যাওয়ার সময় নীলাশাকে বাহিরে দেখে কাছে আসলো। কি রে, বাসার বাহিরে বসে আছিস কেন? আমি আর বাসায় যাব না, তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। আজকে রাতটা থাকতে দাও, কাল চলে যাব। তাই? তা কোথায় যাবি? আর কেন যাবি? কেউ আমাকে ভালোবাসি না, আমি থাকবো না এই বাসায়, চলে যাব। যেদিকে দু চোখ যায় সেদিকে। তা কি হয়েছে সেটা বলবি তো? জানো কি হয়েছে? সামনে একটা গ্লাস হাতে দিয়ে ভেঙে পড়ে যাওয়ায় মা আমাকে বকলো, খুব বকেছে। আমার থেকে তার ওই গ্লাসটার মূল্য তার কাছে বেশি হয়ে গেল। এই জন্যই মন খারাপ? তাই রাগ করে বাইরে দাঁড়িয়ে আছিস? আচ্ছা চল। কোথায়? চল, বাইরে গিয়ে আইসক্রিম খেয়ে আসি, আর তোর সাথে গল্প করি। আইসক্রিম খাওয়াবে? তাহলে চলো, আমারও খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা চলো। সন্ধ্যা পেরিয়ে রাত 10টার ঘরে ঘড়ির কাঁটা। নীলাশা বলে, এত রাতে বের হব আপু? সমস্যা কি? আমি আছি না। আমি পাশে থাকতে তোর এত ভয়? না আপু, তোমার সাথে যেতে ভয় কিসের? হ্যাঁ সেটাই, চল। তুই আমি তোকে আর আমার ভরসায় নিয়ে যাচ্ছি, তোর কিছুই হবে না। জানি তো, রুমঝুম আপু আমার কিছু হতেই দেবে না। রুমঝুম হাসল। তারপর রুমঝুম নীলাশাকে নিয়েই বের হলো। যেতে পথে রুমঝুম বলল, সংসার জীবনে তো সহজ নয়, তুই পিচ্ছি তাই বুঝবি না। তাও তোকে বলছি, সংসার জীবনে একজন বউয়ের কাছে তার ছেলে, মেয়ে, স্বামী তারাই শুধু তার সংসারের অংশ নয়। থালা বাসন থেকে শুরু করে ঘর দেওয়ার ঝাড়ুটা অবধি খুব প্রিয় হয়ে ওঠে। সেগুলো তার সংসারের একটা অংশ। তার কাছে ওই সব কিছু নিয়েই তার গোছানো সংসার। সেই জন্যই সেগুলো নষ্ট হলে তার খুব কষ্ট হয়। আর মানুষ কষ্ট পেলে কি করে? যে তার কষ্টের কারণ হয় তাকে খুব বকাবকি করে। তো তুই তোর মায়ের কষ্টের কারণ হয়েছিস না? গ্লাস ভাঙায় মা কষ্ট পেয়েছে না? হ্যাঁ পেয়েছে। সে তো তোকে বকে খেয়ে খুব ভুল করেছে। না, আমি মাকে কষ্ট দিয়েছি, তাই মার আগে বকেছে। এখানে ভুল তো আমারই। ভুল করলে কি করতে হয়? ভুল শুধরে নিতে হয়। তো তোর এখন কি করণীয়? মায়ের কাছে ক্ষমা চাওয়া। আচ্ছা, আইসক্রিম খেয়ে মায়ের কাছে ঝটপট চলে যাবি, ঠিক আছে? হ্যাঁ। রুমঝুম নীলাশাকে নিয়ে অনেকটা দূরে চলে আসলো। তাদের বাসা থেকে দোকানটা মোটামুটি পর্যায়ে দূরে রয়েছে। দোকানের একটু আগে একটা রুমের মতো ঘর রয়েছে, যেখানে কিছু ছেলে আড্ডা দিচ্ছিল। যাওয়ার পথে রুমঝুম এবং নীলাশার দিকে ছেলেগুলো তাকিয়েছিল। রুমঝুম সেসব পাত্তা না দিয়েই চলে গেল। নীলাশার মা নীলাশাকে খুঁজে না পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়ল। আশেপাশের সবাইকে জিজ্ঞেস করছে তাদের কারো বাসায় নীলাশা গিয়েছে কিনা। নীলাশার মা ভেবেছিল রাগ করে বাহিরে কিছুক্ষণ বসে তারপর ঘরে চলে আসবে, কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও নীলাশা না ফেরায় সে বাহিরে আসলো। নীলাশাকে পেল না। মন বাসায় এসেছে বেশ কিছুক্ষণ হয়েছে।
ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিল। মায়ের কান্নাকাটির শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল। সে উঠে তার মায়ের কাছে আসলো। যখন শুনল নীলাশা রাগ করে চলে গেছে, কোথায় গিয়েছে কেউ জানে না, তখন মনও বেশ চিন্তিত হয়ে পড়ল। নীলাশা এবং রুমঝুম আইসক্রিম খেয়ে বাসায় ফিরছিল। ফেরার পথে ছেলেগুলো রুমঝুম এবং নীলাশাকে আটকালো। রুমঝুম বলল, কি ব্যাপার, আপনারা পথ আটকালেন কেন? নীলাশা এবং রুমঝুম কিছু বোঝার আগেই ছেলেগুলো তাদের টেনে রুমটার ভেতরে নিল। নীলাশা ভয়ে কান্না করে দিল। রুমঝুমও বেশ ভয় পেল। তারা দুজন মেয়ে আর এখানে 4 জন ছেলে রয়েছে, তাদের সাথে কিভাবে পেরে উঠবে? ভয় পেয়ে নীলাশা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো। একটা ছেলে গিয়ে নীলাশার মুখ চেপে ধরল। দুজন আগে থেকে রুমঝুমকে ঘিরে রাখছিল। ছেলেদের মধ্য থেকে একজন বলল, দেখ, চেঁচাবি না, আমরা জাস্ট কিছু সময় তোদের সাথে কাটাবো, তারপর ছেড়ে দিব, তবে চেঁচালে মেরে ফেলবো। রুমঝুম ভয় পেয়ে দিকশূন্য হয়ে গেল। নীলাশার দিকে তাকিয়ে মনে মনে বলল, পিচিটাকে আমি এখানে নিয়ে এসেছি, ওর কিছু হলে তার দায়ভার আমার। ওর সুন্দর জীবনটা নষ্ট করার দায়ভার নিয়ে আমাকে সারা জীবন কাটাতে হবে। শেষে ওর পরিণতি হবে মনের মতো, আর তার জন্য দায়ী থাকবো আমি। পরক্ষণেই বলে উঠল, না, আমাকে কিছু একটা করতেই হবে। নীলাশা আমার ভরসায় আমার সাথে এসেছে, ওর ভরসার মান রাখতে হবে। রুমঝুম আশেপাশে তাকিয়ে দেখল সামনে একটা ইটের অর্ধেক অংশ পড়ে আছে। সামনে ছেলেটাকে কোনো মতে ধাক্কা দিয়ে ইটের অংশটা তুলে নিয়ে নীলাশাকে ধরে রাখা ছেলেটার মাথায় মারল। নীলাশা ছাড়া পেয়ে গেল। রুমঝুম বলল, পিছে দৌড় দে, পালা। নীলাশা কিছু না বুঝে দৌড়ে পালিয়ে গেল। নীলাশাকে ধরতে অন্য একটা ছেলে যেতে নিল রুমঝুম তাকেও ইট দিয়ে আঘাত করে। পেছন থেকে অন্য এক ছেলে রুমঝুমকে ধরে নেয়, তবে নীলাশা তার আগে বের হয়ে গেছে। রুমঝুম ভয়ে জ্ঞান হারার মতো অবস্থায় পড়ে গেল। সে জানে তার জীবনে দুর্ভোগ নেমে আসতে চলেছে। ওপরে তখন অন্ধকারাচ্ছন্ন আকাশ, চাঁদের দেখা নেই। এ তো অমাবস্যার ডাক। হ্যাঁ, অমাবস্যা আজ। এই অন্ধকার রাতের ছায়ায় হারিয়ে যাচ্ছে রুমঝুম। থেমে গেল তার জীবন। নীলাশা অনেকটা পথ যেতেই মন এবং তার মায়ের সাথে দেখা পেল। মন এবং তার মা কয়েকজনকে সাথে নিয়ে তাকে খুঁজতে আসছিল। নীলাশা গিয়ে মনকে জড়িয়ে ধরল, ভাঙা গলায় বলল, রুমঝুম আপুকে বাঁচাও। ছেলে 4 জনের মধ্য থেকে একজন বলল, তাড়াতাড়ি কর, ওই মেয়েটা কাউকে নিয়ে এখানে আসলে বিপদে পড়ব। দ্বিতীয়জন বলল, হ্যাঁ করছি। আচ্ছা, একে কি মেরে ফেলবো? সময় নেই, চল, পরেরটা পরে ভাবা যাবে। ছেলেগুলো চলে যায়। ছেলেগুলো বের হয় সেই মুহূর্তে নীলাশা সবাইকে নিয়ে আসে। জামাল সাহেবের হাতে টর্চ ছিল। সে টর্চের আলোতে সে একটা ছেলের মুখ স্পষ্ট দেখল। জামাল সাহেব বলে উঠলেন, আরে, এ তো রিফাত, সামনের গলিতে ওদের বাসা। ছেলেগুলো চলে গেল। সবাই ভেতরে প্রবেশ করলো। রুমঝুম পড়ে আছে মেঝেতে রক্তাক্ত অবস্থায়। সবাই রুমঝুমকে নিয়ে হাসপাতালে গেল। পেছনে নীলাশাকে জড়িয়ে ধরে আছে দাঁড়িয়ে আছে মন। মনের হঠাৎ খেয়াল হলো আকাশের চাঁদ দেখা যাচ্ছে না, রাতটাও বেশ অন্ধকার। তবে কি আজও সেদিনের মতো অমাবস্যা চলছে? তার মতো রুমঝুমের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। মুনের বাবা মা, রুমঝুমের মা সবাই ভিতরে আছে। ইতিমধ্যেই জামাল সাহেব রিফাতের নাম বলে দিয়েছে। হাসপাতালের বারান্দায় মন একা একা বসেছিল। মেঘরাজ এসে মনকে একা বসে থাকতে দেখে তার পাশে বসল। মেঘরাজ মনের ঘাড়ে হাত রাখতেই মন মেঘরাজকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মন কান্না করতে করতে ভাঙা গলায় বলল, আমার মতো রুমঝুমের জীবনটাও শেষ হয়ে গেল। মেঘ বলল, রুমঝুম বা তুই ইচ্ছে করে নিজেদের জীবনে কলঙ্ক ডেকে এনেছিস নাকি? যে জীবন শেষ হয়ে যাবে, কিছু শেষ হয়নি, আর হবেও না। আমি যখন সত্যিটা জেনে গেছি, তখন আমি তোর জীবন নষ্ট হতে দিব না, কিছুতেই না। কি করবে তুমি? জীবন তো আমার সেই কিশোরী সময়েই শেষ হয়ে গেছে। যেমন আজ রুমঝুমের জীবন শেষ হয়ে গেল, জীবন রুমঝুমের নয়। জীবন শেষ হবে তাদের, যারা ওর সাথে অন্যায় করেছে। কিচ্ছু হবে না তাদের, তারা দিব্যি মুক্ত হয়ে ঘুরে বেড়াবে। তোর মতো রুমঝুম পিছিয়ে গেলে তাই হবে। তুই সেদিন পিছিয়ে গিয়েছিলি না জীবন সুন্দর করতে? কি হলো শেষে? সুন্দর হয়েছে তোর জীবন? হয়নি, বরং সে সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। আর তুই? মনের আরও জোরে কান্না করতে ইচ্ছে হলো। অতীত, মনের বান্ধবী রিয়ার বোনের বিয়ে উপলক্ষে তার বাসায় এলো মন। আজ গায়ে হলুদ, কাল বিয়ে, 2 দিন সেখানে থাকবে মন। গায়ে হলুদে বেশ মজায় কাটালো মন। বেশ দারুণ সময় কেটেছে তার। রাত তখন গভীর, সবাই ঘুমানোর প্রস্তুতি নিতেই চলে গেল। মন রিয়াকে খুঁজছিল। ঠিক তখন রিয়ার মামা মনকে ডাক দিল,
হ্যাঁ মামা, কিছু বলবেন? তোমার বাবা ফোন করেছে, সে কথা বলো। বাবা আপনার কাছে ফোন করেছে? হ্যাঁ, এখানে নেট পাওয়া যাচ্ছে না। তুমি বরং ঘরের পিছনে চলো, কথা বলে আসবে। এত রাতে ঘরের পিছনে যাব? আচ্ছা মামা, আপনি 2 মিনিট পর বাবাকে ফোন দিতে বলেন। আমি রিয়াকে নিয়ে আসছি। তোমার মা অসুস্থ, তোমার বাবা খুব জরুরি কথা বলবে। পরে ফোন দেওয়ার সময় নেই। কি, মা অসুস্থ? হ্যাঁ, তাড়াতাড়ি আসো, কথা শুনে যাও। মন কোনো কিছু না ভেবে সজলের সাথে ঘরের পিছনে গেল। কই, ফোন দিন। মন কথাটা বলার সাথে সাথেই সজল তাকে নিয়ে ঘরের পিছনের বাগানের দিকটায় টেনে নিল। না, কি করছেন? বাঁচাও। সজলের মনের মুখ চেপে ধরল। সজল বলল, এখান থেকে তোর কণ্ঠ ঘর অব্দি যাবে না, তাও তোর মুখটা বেঁধে নেই। সাবধানতা অবলম্বন। মন ছটফট করছিল। সজল মনের ওড়না দিয়ে তার মুখ বেঁধে দিল। মন হাত পা ছোটাছুটি করছিল, কিন্তু সজলের শক্তির সাথে পেরে উঠছিল না। সজল বলে, রিয়ার সাথে তোকে দেখে খুব ভালো লাগছিল। তোকে ভোগ করার ইচ্ছে আমার তখন থেকেই। সুযোগ খুঁজছিলাম, আর এখন পেয়ে গেলাম। মনের চোখের পানি বাদ মানছিল না। আকাশটা অন্ধকারে ঢাকা ছিল। আকাশের দূর দূরান্তের চাঁদের দেখা মিলছিল না। আকাশের চাঁদের মতোই জমিনের মন বিলীন হয়ে যাচ্ছিল কলঙ্কের গভীরে। রিয়ার বাবা ঘরের পিছনে এসেছিল একটা কাজে। বাগানের ভেতর থেকে গঙ্গানের আওয়াজ পাওয়া যাচ্ছিল। তার মনে সন্দেহ জাগলো। সে বাগানের ভেতরে প্রবেশ করল। তিনি সজলকে দেখে চমকালেন। বেশ উঁচু কণ্ঠে বললেন, সজল। সজল ঘাবড়ে গেল, ছুটে চলে গেল। রিয়ার বাবা উল্টো দিকে ঘুরেছিলেন। তিনি ফোন দিয়ে রিয়ার মাকে আসতে বললেন। রিয়ার মা আসার পর মনকে ওই অবস্থায় দেখে চমকে গেলেন। মন ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। রিয়ার মা বললেন, ওর এই অবস্থা কে করলো? রিয়ার বাবা ভারী কণ্ঠে বললেন, তোমার গুণধর ভাই। মেয়েটাকে ঠিকঠাক করে ঘরের মধ্যে নিয়ে যাও। রিয়ার মা সম্মতি জানিয়ে নিয়ে মনকে নিয়ে ধরল। মনের বাবা মাকে খবর দেওয়া হলো। শেষ রাত, সবাই ঘুমেছিল। তুই একজন জেগে থাকলেও রিয়ার বাবা মা সব কিছু তাদের থেকে আড়াল করলো। মনের বাবা মা এসেই মেয়েকে বাসায় নিয়ে গেল। অনেক কষ্টে মেয়েটার জ্ঞান ফিরেছে। মনের বাবা তার পরিচিত এক ডাক্তারকে খবর দিয়েছিলেন। মনের জ্ঞান ফিরতে সে চিৎকার করে উঠল, না না, আমাকে ছেড়ে দাও। মনের মা তাকে গিয়ে ধরার আগে মনের বাবা মেয়েকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে মা? কিচ্ছু হয়নি, দেখো এখানে আমি বাবা আছি, এই যে মা। মন চোখ মেলে বাবাকে দেখে তাকে জড়িয়ে ধরে কান্না করলো। মনের বাবা মাও তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। পাশের ঘরে নীলিমা নীলেশাকে নিয়ে খেলছিল। বাবার করা নির্দেশ ছিল নীলিমার উপরে ঘর থেকে নীলাশাকে নিয়ে বের না হওয়ার। পরের দিন কন্যা বিদায় দিয়ে রিয়ার বাবা মা মনদের বাসায় আসলো। তারা এসে দেখলেন মনের মা তাকে জড়িয়ে ধরে বসে আছে। মনের বাবা তাদের দেখে রেগে গেলেন। কেন এসেছেন এখানে? মেয়েকে নেওয়ার সময় তো বলছিলেন মেয়ে দেখে রাখবেন, আমি আমার মেয়েকে যেতে দিব না, কিন্তু আপনারাই জোর করে নিয়ে গেলেন। এখন আমার মেয়ের সর্বনাশের দায়ভার কে নেবে? রিয়ার মা বললেন, ভাই, যা হয়েছে তার জন্য আমরা 1000বার ক্ষমা চাইলেও কম হয়ে যাবে। তবুও পারলে আমাদের ক্ষমা করে দিবেন। আমরা বুঝিনি মনের সাথে এরকম কিছু ঘটে যাবে। কেন বুঝেননি? আপনার ভাইয়ের চরিত্রের সমস্যা আছে, তা আগে জানতেন না? রিয়ার বাবা বলল, ভাই, চিৎকার চেঁচামেচি করে লোক জানিয়ে কি লাভ? দয়া করে আমাদের কথাগুলো বসে ঠান্ডা মাথায় শুনুন। রিয়ার মা বলল, পাশের ঘরে মন আছে, ও এসব শুনলে বেশি কষ্ট পাবে। ঘটনাটা ওর মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। প্লিজ, আমরা আস্তে কথা বলি। মনের বাবা কিছুটা শান্ত হলো। মনের পাশে নীলিমাকে রেখে মনের মা বসার ঘরে আসলেন। মনের বাবা বললেন, আপনার কুলাঙ্কার ভাই কোথায়? তাকে ধরে রাখুন। কিছুক্ষণের মধ্যে আমি পুলিশ নিয়ে যাচ্ছি। তাকে না পেলে আমি আপনাদের ধরিয়ে দেব। রিয়ার বাবা বলল, রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেবেন না। পুলিশের কাছে গেলে লোক জানাজানি হবে, আপনার মেয়েরই সমস্যা হবে। মনের বাবা রেগে রিয়ার বাবার কলার ধরে ফেলল। এই রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিচ্ছে মানে? আর আমার মেয়ের সমস্যা হবে কেন? আমার মেয়ে কোনো ভুল করেছে? না, বরং ওর সাথে ভুল হয়েছে। আমার মেয়ের সাথে অন্যায় হয়েছে। আমি ওই কুলাঙ্কারকে ছেড়ে দিব, সেটা ভাবলেন কিভাবে? রিয়ার মা বলল, এখন অবধি কেউ জানে না আপনার মেয়ের সাথে কি হয়েছে। তবে পুলিশের কাছে গেলে ব্যাপারটা খারাপ হবে। সবাই জেনে যাবে। এর ফলে সবাই আপনার মেয়েকে ধর্ষিতা বলে কথা শোনাবে। আপনি নিশ্চয় জানেন আমাদের সমাজ ব্যবস্থা কেমন। এখানে দোষ জারি থাক, কলঙ্কের দায়ভার একজন মেয়েকে সারা জীবন বয়ে বেড়াতে যেতে হয়, কারণ সমাজ মেয়েটাকেই কথা শোনায়। আপনি কি চান সারা জীবন আপনার মেয়ে লোকের মুখে শুনুক সে?
মুনের বাবা বললেন, লোকে কথা শোনাবে বলে আমি আমার মেয়ের সাথে হওয়া এত বড় অন্যায় মেনে নিব? মুনের মা বলল, তুমি বিষয়টা বুঝতে পারছো না। লোক জানাজানি হলে আমাদের মেয়েরই বদনাম। তারপর মন যদি কিছু করে বসে, তখন আমরা কি করব? মুনের বাবা বললেন, তুমিও? মুনের মা বললেন, হ্যাঁ, আমিও। কারণ আমি জানি মেয়েদের গায়ে একবার কলঙ্কের দাগ লাগলে সেটা সহজে যায় না। রিয়ার মা বললেন, আমার ভাইকে আমরা যথাযথ শাস্তি দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমরা মনের কোনো ক্ষতি হোক সেটা চাই না বলে লোক জানাজানি হতে দেয়নি। তাছাড়া পুলিশ যখন ওই ঘটনার পুরোপুরি বর্ণনা চাইবে, তখন কি মনু সব বলতে পারবে? পারবে না। দেখা গেল মনু সব সহ্য করতে না পেরে কিছু একটা করে বসলো, তখন কি হবে? মুনের বাবা মেঝেতে বসে পড়ল। অনেকক্ষণ যাবৎ রিয়ার বাবা মার সাথে মুনের মাও তাকে বোঝালো, নারী যতই স্বাধীন হোক না কেন, সমাজের বিচারে সে এখনো একটু হলেও পরাধীন। সমাজ হয়তো দুদিন লোকটাকে গালাগাল করবে, কিন্তু দিন শেষে কলঙ্কের দায় মনকেই দিবে। সব কিছু ভেবে মুনের বাবা পুলিশি ঝামেলায় যায়নি। এটাই কাল হলো। কলঙ্কে কি ঢেকে রাখা যায়? মুনের ক্ষেত্রেও যায়নি। মুন নিজেকে পুরো ঘরবন্দি করে নিয়েছে। সে ঘর থেকে বের হয় না। অনেক দিন হলো স্কুলে যায় না। সবাই জানতে চায় মন স্কুলে যায় না কেন, বের হয় না কেন। মুনের বাবা মা মেয়ের অসুস্থ বলে কাটিয়ে দেয়। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে মুনের বাবা মনের কাছে গেল, হাতে খাবার। মন শুয়েছিল। মুনের বাবা খুব আদরে কণ্ঠে দুবার বলল, মন মা। মন উঠে বসল। মুনের বাবা বলল, খাওনি কেন? মন বলল, ইচ্ছে করছে না। সেটা বললে চলবে? খাবার না খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। গেলে গেলাম, মরে যায় না কেন? মুনের বাবা চমকালো। মুনের মা পিছনে বসে কান্না করে দিল। মুনের বাবা বলল, তাহলে কিন্তু আমরাও মরে যাব। বাবা? কি বাবা? মেয়ে বলে দোষ নেই, বাবা বললেই দোষ? তুমি জানো, তুমি খাওনি বলে তোমার মা, নীলিমা, নীলাশা কেউ খায়নি। তুমি এমন করলে চলবে? তুমি কি চাও তোমার জন্য সবাই কষ্ট পাক? তুমি স্কুলে যাচ্ছ না, ঘর থেকে বের হচ্ছ না, কেন হচ্ছ না? তুমি কি চাও আমরা সবাই তোমার দুঃখে আত্মহত্যা করি? বাবা, তুমি এভাবে কেন বলছো? তোমরা আছো বলেই তো আমি আছি। এই অন্ধকার রাতটাকে ভুলে গিয়েছি। কোথায় ভুলে গেছো? ভুলে গেলে তুমি আগের মতো হেসে খেলে দিন কাটাচ্ছ না কেন? মন বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মন বলল, আমার কিছু ভালো লাগছে না বাবা। আমি কিছুতেই ওই রাতটা ভুলতে পারছি না। কেন পারছো না? একটা মানুষের জন্য তুমি আমাদেরও কষ্ট দিচ্ছ কেন? তোমার মনে হয় না তুমি ভুল করছো? অন্যায় তোমার সাথে হয়েছে, তুমি অন্যায় করনি। কোথায় যে অন্যায় করেছে সে নিজেকে গুটিয়ে রাখবে, সেখানে তুমি নিজেকে গুটিয়ে রাখছো। মন কান্নারত অবস্থায় বলল, আমি আর নিজেকে গুটিয়ে রাখবো না। আমি তোমাদেরও কষ্ট দিব না। বাদ দাও, খাবার দাও। এই তো আমার ভালো মেয়ে। মনের বাবা নিজ হাতে তুলে মেয়েকে খাইয়ে দিলেন। পরের দিন অফিস ছুটি নিয়ে পুরো পরিবারকে নিয়ে ঘুরে বেড়ালেন। মনের বাবা মা মনকে খুব সাপোর্ট দিয়েছে সেদিনের পর থেকে। বিশেষ করে মনের বাবা এত বেশি সাপোর্ট দিয়েছেন যে মাঝে মাঝে মনের মায়ের হয়ে হয়েছে মনে হয়েছে সে ভুল করেছে মা হয়ে। মা তো তার বাবার হওয়া উচিত ছিল। তবে পুনরায় ভাবেন, না না, বাবা হয়ে ঠিক করেছে। এমন দু একজন ব্যতিক্রম বাবার প্রয়োজন আছে। মন কয়েকদিনে বেশ স্বাভাবিক হয়ে উঠেছিল। কিছুদিন পর মনের বাবা অফিস থেকে এসে দেখলেন মনের মা কান্না করছে। কি হয়েছে, কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে গো, সব শেষ। মানে কি হয়েছে? পাড়ার সবাই মনের সাথে হওয়া ঘটনা জেনে গেছে। সবাই মনকে কথা শুনিয়েছে। আমাদের নানাভাবে অপমান করে গেল। বলল, মেয়ের কলঙ্ক কিভাবে এতদিন গোপন রাখলাম আমরা। মন সেই থেকে ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রেখেছে। আমার মেয়েটা কিছু করে না বসে। মনের বাবা হন্তদন্ত হয়ে মনের ঘরের সামনে গেল। শরীরের সর্বশক্তি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করলো। এত জোরে দরজা ধাক্কানো সহ্য করতে না পেরে মন দরজা খুলে দিল। মন তার বাবাকে দেখে জড়িয়ে ধরল, কান্না করে দিল। মনের বাবা মেয়েকে পরম আদরে জড়িয়ে ধরল। মন বলল, বাবা, আমার জীবনটা শেষ হয়ে গেল। সবাই বলছে আমার জন্য আমার বোনদের জীবনও নষ্ট হয়ে যাবে। যে বলেছে তার মুখে সজোর একটা থাপ্পড় মারতে পারোনি। মনের বাবা নিজের সমস্ত রাগ নিয়েই বলল। মনকে জড়িয়ে ধরে তার মাকে বলল, থাপ্পড় তো তোকে মারা উচিত। তোর সামনে তোর মেয়েকে সবাই এত কথা বলার সুযোগ কী করে পেল? মনের বাবার রাগ দেখে মনের মা ভয় পেয়ে গেল। মনের বাবা পুনরায় বলল, তুই না বলেছিলি পুলিশি ঝামেলায় করলে সবাই জেনে যাবে? তুই এখন তো পুলিশি ঝামেলা করিনি, তাহলে লোকজন জানলো কিভাবে?
মুনের মা ভয়ে ভয়ে বলল, রিয়ার মা নিজে ভাইকে সাধু বানাতে সবাইকে বলেছে কে না কে মুনকে করেছে, আর আমরা তার ভাইকে দোষারোপ দিয়েছি। এভাবে এক কান থেকে 10 কান হয়েছে। সব কিছু তোর জন্য হয়েছে। আমার মেয়ে কোনো ভুল করেনি, তাও আমরা তার সাথে হওয়া অন্যায় মুখ বুজে মেনে নিয়েছি। তুই সেদিন আমাকে ভুলভাল বুঝিয়েছিস। আমি এখনই যাচ্ছি পুলিশের কাছে। মুনের মা বলল, লাভ নাই, রিয়ার মামা দেশে নাই। মুনের বাবা বলল, ওরা সব প্ল্যান করেই করেছে। দেখলি তো, নিজ বুদ্ধিতে কাজ না করলে কি হয়। মুনের মা কেঁদে দিল। মুনের বাবা বলল, নেকা কান্না থামা, আর শোন, এরপর থেকে তোর সামনে কোনো প্রতিবেশী তোর মেয়েকে কিছু বলার সুযোগ পেলে আমি তোকে ছাড়ব না। মুখ নেই তোর? মুখ থাকলে মুখ দিয়ে বলে বোঝাবি ভুল কার। মন কোনো ভুল করেনি। মুনের মা সম্মতি জানালো। একে একে সবাই জেনে গেল। রোজ 2-4 জন কথা শোনাতো। আকারে ইঙ্গিতে অনেক কিছুই বলতো। মুনের বাবা মা সবার সাথে প্রতিবাদ করত। মুনের বাবা মা সবার সামনে মুখে মুখে জবাব দিত বলে ধীরে ধীরে সবাই সরাসরি কথা শোনানো বন্ধ করে দিয়েছে। তবে আড়ালে ঠিকই বলে। এরপর মুনের বয়সটা অনেকটা বেড়ে যায়। একের পর এক বিয়ের সম্বন্ধ আসে। তবে বিয়ের কথা পাকাপোক্ত হওয়ার পূর্বেই কোনো প্রতিবেশী নিজের দায়িত্ব নিয়ে পাত্রপক্ষদের মুনের কলঙ্কের কথা জানিয়ে দেয়। মুনের সাথে নীলিমার বয়সটাও বেড়ে যায়। মুনের বাবাও সময়ের সাথে বদলে যায়। একে তো তার 3 মেয়ে, যেখানে বড় মেয়ের বিয়ে হচ্ছে না, সেখানে ছোট মেয়েদের হবে কি না সেটা নিয়েও সন্দেহ। এর মধ্যে নীলিমাকেও কয়েকবার দেখানো হয়েছে। তাকেও পাত্রপক্ষ মনের জন্য রিজেক্ট করেছে। মনের বাবা খুব বিচক্ষণ ছিল, মেয়েদের মনের কথাই বুঝতো। কিন্তু সময়ের সাথে সব কেমন বিলীন হতে লাগলো। লোকের যন্ত্রণা, মেয়েদের বড় হয়ে যাওয়া, সব কিছু তাকে মানসিকভাবে ভেঙে গড়িয়ে দিয়েছে। তাই সময়ের সাথে মনের প্রতি তার ব্যবহারে এসেছে পরিবর্তন। মনের কলঙ্কই তাদের জীবন দুর্বিষহ করে দিয়েছে। কথাটা কেমন যেন মস্তিষ্কে আটকে গেল। বর্তমান। মন বলল, সময়ের সাথে সব বদলে গেছে। আমার বাবাও বদলে গেছে। মেঘ মনকে জড়িয়ে ধরে কান্না করছে, কিছুই বলছে না। চুপ করে এতক্ষণ মনের কথাই শুনল। রুমঝুমকে বাসায় নিয়ে আসা হলো। 2 দিন ধরে রুমঝুম কারো সাথে কোনো কথাই বলছে না। আগে যে কথা বলল তাও নয়। রুমঝুম আগে থেকেই চুপচাপ ছিল। তবে নীলাশার সাথে হঠাৎ করে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এখন নীলাশার সাথেও কথা বলা না। মন এবং মেঘ রুমঝুমের সাথে দেখা করতে আসলো। মন প্রথমে শিরিন বেগমের সাথে কথা বলল। আন্টি, এখন রুমঝুম কেমন আছে? জানি না, কারো সাথে কথা বলছি না। ওর বাবা বিদেশ থেকে আসতে পারছে না, কথা বলার জন্য ফোন দিচ্ছে, কিন্তু মেয়েটা কথা বলছে না। আচ্ছা, আমরা একটু ভেতরে গিয়ে কথা বলি। হ্যাঁ, যাও। মন এবং মেঘ রুমের কাছে গেল। রুমঝুম নিশ্চুপ হয়ে বসে রইল। 2 দিন ধরে এভাবেই আছে। কারো সাথে কোনো কথা বলছে না, এমনকি কান্নাও করছে না। মন গিয়ে রুমের পাশে বসলো। শান্ত কণ্ঠে বলল, কেমন আছো? তুমি নিশ্চয়ই আমাকে চিনো। আমি নীলাশার বোন। জানি, সংক্ষেপে রুম বলল। মেঘ মনকে বলার জন্য ইশারা করলো। মন মাথা নাড়িয়ে সম্মতি দিল। মন বলল, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। রুমঝুম কিছু বলল না, চুপ করে রইল। মন পুনরায় বলল, দেখো, তোমার সাথে যা হয়েছে অন্যায় হয়েছে। আমরা চাই অপরাধীদের শাস্তি দিতে। এই জন্যই তোমার সহযোগিতা লাগবে। মেঘ বলল, দেখুন আপু, আমি আপনাকে শুধু একটা কথাই বলবো, ভয় পাবেন না। আপনি যদি আজ এগিয়ে না আসেন, তবে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। আপনার নিশ্চয়ই সেটা ভালো লাগবে না। রুমঝুম কিছু বলার পূর্বে শিরিন বেগম বললেন, আমি এসব ঝামেলা চাই না। এমনিতে আমার মেয়ের অনেক বদনাম হয়ে গেছে। এখন পুলিশি ঝামেলা করলে আরও ঝামেলা বাড়বে। দিন শেষে দোষটা আমার মেয়েকেই দেওয়া হবে। আমাদের যথেষ্ট মান সম্মান গিয়েছে, আর চাই না। তাই আমরা ঠিক করেছি আমরা এখান থেকে চলে যাব। মন বলল, পালিয়ে গেলে বুঝি কলঙ্কের দাগ মুছে যাবে? যাবে না আন্টি। আপনি কোথায় পালাবেন? আপনি যত দূরে যান না কেন, আপনার শত্রু ঠিক সেখানে পৌঁছে যাবে, আপনার মেয়ের বদনামের ঘটনা রটানোর জন্য। আজ যদি আপনারা ভয় পেয়ে পালিয়ে যান, তবে দেখা যাবে ওই শয়তানগুলো আরও অনেকের সাথে এরূপ ঘটনা ঘটাবে। কারণ ওরা মনে করবে ওদের তো কেউ কিছু বলছে না। এসব পাপ করে যখন মুক্ত বাতাসে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারছে, তখন আরও অপকর্ম করবে। শিরিন বেগম বলেন, দেখো, তোমার শাস্তি দেওয়ার হলে নিজের সাথে যে অপরাধ করেছে তাকে শাস্তি দাও। আমার মেয়ের জীবনে নাক গলিও না। মেঘ বলল, আপনি আপনার মেয়েকে দোষারোপের দহনে পড়তে দেখতে চান? শিরিন বেগম বললেন, যখন বদনামে নিজে বই আনে, তখন তো কিছু করার থাকে না। ওকে কে বলছিল অত রাতে বাহিরে যেতে?
ভুলও করেছে, তার শাস্তিও পেয়েছে। মেঘ বলল, মানে কি? অন্যায় করলো ওরা, জঘন্য অপরাধ করলো, আর রাতে বাইরে গিয়েছে বলে দোষটা রুমঝুমের হয়ে গেল। আপনি মা হয়ে কিভাবে সন্তানকে দোষারোপ করতে পারেন? শিরিন বেগম চুপ করে রইলেন। মন বলল, আপনি জানেন, আমার সাথে যখন এরকম ঘটনা ঘটেছিল তখন আমার মনের অবস্থা কেমন ছিল? ইচ্ছে করছিল নিজেকে শেষ করে দিই, কিন্তু পারিনি। কেন জানেন? কারণ আমার বাবা মা, তারা আমাকে ওই সময় এত সাপোর্ট দিয়েছিল যে মৃত্যু আমার কাছাকাছি আসতে ভয় পেয়েছে। তখন আমি বুঝেছি ওই সময় একজন সন্তানের তার বাবা মায়ের সাপোর্টটা ঠিক কতটা প্রয়োজন। তাই আমি বলবো, নিজেই নিজের মেয়েকে দোষারোপ না করে বরং তাকে সাপোর্ট করুন, তার অপরাধীদের শাস্তি দিতে সাহায্য করুন। শিরিন বেগম বললেন, তোমার বাবা মা তো তোমাকে এত সাপোর্ট দিয়েছিল, তাহলে তোমার অপরাধী শাস্তি পায়নি কেন? মন নিশ্চুপ। মেঘ বলল, কারণ আপনাদের চিন্তাধারা, আপনাদের ধারণা এসব ঘটনা পুলিশে জানলে সারা দুনিয়া জেনে যাবে, মেয়ের জীবন শেষ। অথচ আপনারা বুঝেন না, এসব ঘটনা আড়াল করলে মেয়ের জীবন শেষ হয়ে যায়, কারণ আড়ালে পাপীরা লুকিয়ে থাকে। তাই দোষারোপের আগুনটা নির্দোষকেই বয়ে বেড়াতে হয়। আর হ্যাঁ, মনের সময় পাপী পার পেয়ে গিয়েছিল বলেই আমরা এগিয়ে এসেছি, কারণ আমরা চাই না পুনরায় কোনো অপরাধী অন্যায় করে নিশ্চিন্তে ঘুরে বেড়াক। মনের জীবনের অমাবস্যা তো পালিয়ে গেছে, তার শাস্তিটা আমরা সময়ের হাতে তুলে দিয়েছি। কিন্তু রুমঝুমের অন্যায়কারী পালিয়ে যাক, আমরা সেটা চাই না। আমরা চাই তাদের এমন শাস্তি হোক যাতে দ্বিতীয়বার একই ভুল করার দুঃসাহস কেন না করে। মন বলল, আপনি অপরাধীদের শাস্তি না দিয়ে নিজেই পালিয়ে যেতে চাইছেন, কিন্তু কেন? পালিয়ে গিয়ে কি প্রমাণ করতে চাইছেন যে রুমঝুম অপরাধী? রুমঝুমের বাহিরে যাওয়াটা আপনার এত বড় অপরাধ মনে হলো? যে কলঙ্কের দায় থেকে বাঁচতে পালাতে চাইছেন, তা থেকে কি সত্যি পালাতে পারবেন আপনি? মেঘ বলল, আপনি যতই পালাতে চান, এই সমাজ আপনাকে পালাতে দিবে না। আপনি পালিয়ে গেলে কি হবে? আজ রুমঝুম কলঙ্কিত, কাল হয়তো অন্য কেউ, অথবা যে নীলাশাকে রুমঝুম শেষ অবধি বাঁচানোর চেষ্টা করেছিল, দেখা গেল সেই নীলাশাই কাল কলঙ্কিত। রুমঝুম অনেকক্ষণ পর মুখ খুলল, আমি এত দুর্বল নই। তাছাড়া সারা জীবন যে বাবা মায়ের সিদ্ধান্ত আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল না, আজ একদিনে তাদের সিদ্ধান্ত আমার জন্য এতটা গুরুত্বপূর্ণ হবে, সেটা কতটা যুক্তিযত? শিরিন বেগম অবাক হয়ে বললেন, রুমঝুম, আজও তোমার আমাদের ওপর এত অভিমান? এই অভিমানের জন্যই নিয়মহীন জীবন কাটিয়েছ, রাত নেই দিন নেই, যখন খুশি বাহিরে গেছে, তার ফল তো পেলে। রুমঝুম বলল, সমাজে তো আরও ধর্ষিতা আছে, সবাই তো আমার মতো নিয়মহীন জীবন কাটায়নি। তবে তারা কেন কলঙ্কিত হয়? কারণ বারবার অপরাধ করে যারা পার পেয়ে যায়, কিন্তু এবার আর পার পাবে না। জীবন তো আমার তোমাদের অবহেলায় এমনিতেই শেষ হয়ে গিয়েছিল, আজ আর নতুন করে কি শেষ হবে? তবে তাদের শাস্তি পেতে হবে। রুমঝুম সময় নিয়ে পুনরায় বলল, তোমার কি মনে হয় আমি কান্না করছি না মানে ভেতর থেকে জর্জরিত? একদম না, ভুল ভাবছ। আমি কাঁদছি না কারণ আমি কোনো অন্যায় করিনি, আমার সাথে অন্যায় হয়েছে, তাই তাদের কাটতে হবে যারা আমার সাথে অন্যায় করেছে। মন এবং মেঘ উভয়ই অবাক চোখে রুমঝুমের দিকে তাকিয়ে রইল। মন মনে মনে বলল, আমি ভুল ভেবেছিলাম, ভেবেছিলাম মনের মতো ভয়ে জর্জরিত হয়ে রুম পিছিয়ে যাবে বাবা মায়ের কথা শুনে, কিন্তু না, রুমঝুম সত্যি আলাদা। নীলাশা ঠিক বলেছিল। মেঘ মনে মনে বলল, নিজেকে না বাঁচিয়ে নীলাশাকে বাঁচিয়ে রুমঝুম প্রমাণ করে দিয়েছে সে কতটা ভালো মানুষ। তবে এতটা সাহসী হবে তা বুঝতে পারিনি। মেঘ জামাল সাহেবকে ডেকে নিয়ে আসলো। রুমঝুম তৈরি হলো থানায় যাওয়ার জন্য। প্রথমে তারা হাসপাতাল থেকে রিপোর্ট সংগ্রহ করবে, তারপর থানায় যাবে। হাসপাতাল থেকে সেদিনই পুলিশ কেস হতো, কিন্তু শিরিন বেগম হতে দেননি। সে মেয়ের সুস্থতার পর সবকিছু ঠিক করবেন জানিয়েছিলেন। জামাল সাহেব আসতে মেঘ বলল, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আপনি তো সেদিন রিফাতকে দেখেছেন, আপনি তার পরিচয় জানেন। আপনি সাক্ষী দিলে ব্যাপারটা আরও সহজ হবে। জামাল সাহেব ভয় পেয়ে গিয়ে বললেন, দেখো, আমি সাধারণ মানুষ, আমি এসব পুলিশি ঝামেলায় যেতে চাই না। মেঘ বলল, আপনারা ভয় পেয়ে পিছিয়ে গেলে কিভাবে হবে? এভাবে পিছিয়ে কেন যাচ্ছেন? আপনারা এমন করলে তো তারা সুযোগ পাবে অপরাধ করার। জামাল সাহেব কিছু বলতে চাইছিলেন, তার পূর্বে শিরিন বেগম বললেন, আপনার মেয়েটা না জব করে, তাকেও তো মাঝে মাঝে রাত করে বাসায় আসতে হয়। তার সাথে যদি এরূপ ঘটনা ঘটে, তবে কি আপনি চুপ থাকবেন? যদি চুপ থাকেন, তাহলে বলবো
আমাদের সাথে আপনাকে যেতে হবে না। মুন শিরিন বেগমের দিকে তাকিয়ে বলল, আন্টি আপনি? শিরিন বেগম বললেন, হ্যাঁ আমি। আমি জানি আমি কোনোদিন তোমার বাবা মায়ের মতো হতে পারবো না, তবে আমি চেষ্টা করব এতটা কাল মেয়েকে যে সময়টা দেইনি সেটা এখন দেওয়ার। আমি আমার মেয়ের পাশে আছি, তবে একদিক দিয়ে ছোটবেলায় দায়িত্ব পালনে অবহেলা করে কিন্তু ঠিকই করেছি। দেখেছো মেয়েটা আমার কতটা সাহসী তৈরি হয়েছে। সব খারাপের মধ্যে একটা ভালো দিক থাকে, দেখলে কেমন প্রকাশ পেল। রুমঝুম কিছু বলল না, চুপ করে রইল। জামাল সাহেব কিছুক্ষণ নীরব থেকে বললেন, আচ্ছা চলো, তবে আমি যেন কোনো বিপদে না পড়ি। মেঘ বলল, সেই দায়িত্বটা আমিই নিলাম। আমি আপনার কোনো বিপদ হতে দিব না। সবাই মিলে বের হলো। বাহিরে আসতে দুজন প্রতিবেশী বলাবলি করছিল, এরা কি করে বাহিরে বের হয় আমি বুঝি না। আমরা হলে তো লাজে মরে যেতাম। যা বলেছ, এদের লাজ তো তারা ভেঙে দিয়েছে। এদের কি আর লাজ আছে? রুমঝুম কঠিন চোখে তাদের দিকে তাকালো। মেঘ জবাব দিতে চাইছিল, তারপর বের রুমঝুম বলল, নীলাশা বলছিল আপনার মেয়ে নাকি মদখোর এক ছেলের সাথে পালিয়ে গিয়েছে। শুনেছি সেখান থেকে মার খেয়ে শেষে ডিভোর্স দিয়ে আসলো। এখানে আমার যতটা মনে হয় আপনার মেয়ে জেনে বুনে আগুনে ঝাঁপ দিয়েছিল, কিন্তু আমি ঝাঁপ দিইনি, বরং আগুন আমাকে আঁকড়ে ধরেছে। তাই এখন পানি দিয়ে ছাড়ানোর ব্যবস্থা করছি। দুজনেই চুপ হয়ে গেল। রুমঝুম পুনরায় বলল, আমি মন নই যে আপনার কথা শুনে গিয়ে ঘরের দরজা বন্ধ করে কাঁদব। পরের বার কানাঘুষা শুনলে হাত চালাবো। মন রুমঝুকে যত দেখছে ততই অবাক হচ্ছে। শিরিন বেগম তাদের চুপ করে যেতে দেখে বুঝলেন এদের থামাতে হলে এদের ভাষাতেই জবাব দিতে হবে। শিরিন বেগম মনে মনে খুব ভালো অপরাধবোধে ভুগলেন। একদিন এদের সাথে তাল মিলিয়ে মনের সম্পর্কে বাজে কথা শুনেছেন এবং বলেছেন, ঠিক করেনি কাজটা। আজ বুঝতে পারলেন। রুমঝুম এগিয়ে গেল, তবে ফাঁকে নীলাশাকেই খুঁজছিল। আশেপাশে দেখতে পায়নি, দুদিনে একবারও দেখেনি। মেয়েটা বোধহয় বেশি ভয় পেয়েছে। রুমঝুম যে ভয় পায়নি তা নয়, সেদিন রাতে খুব ভয় পেয়েছিল। তবে দুদিন ধরে অনেক ভেবেছে ভয় পেলেই ভয়, যা ঘটার তা ঘটেই গেছে। সেটা নিয়ে বসে থাকলে কান্না করলে কিছু হবে না, উল্টো নিজের শরীর খারাপ হবে। জীবনের কঠিন সময় পার করতে অনেক আগে থেকেই শিখে গিয়েছিল রুমঝুম। তবে হ্যাঁ, সেই কঠিন সময়টা আজকের মতো ছিল না। আজকেরটা পুরোপুরি ভিন্ন। তাই বলে ভয় পেয়ে পিছিয়ে যাবে তেমন মেয়ে রুমঝুম নয়। থানার বাহিরে এসে রুমঝুম নীরবে বসে পড়ল। তার এখন কান্না পাচ্ছে, খুব কান্না পাচ্ছে। মন সবাইকে চলে যেতে বলল। মন গিয়ে রুমঝুমের পাশে বসল। মন রুমঝুমের কাঁধে হাত রাখল। রুমঝুম কোনো ভাবভঙ্গি দেখালো না। মন শান্ত কণ্ঠে বলল, তুমি না খুব সাহসী মেয়ে, এতটুকুতেই ভেঙে পড়লে চলবে? রুমঝুম কিছু বলল না। মন পুনরায় বলল, পুলিশ তো এভাবেই প্রশ্ন করবে, এরপর অপরাধীদের ধরা হবে, কেস কোর্টে উঠবে, তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেখানে তোমাকে নানান ধরনের প্রশ্নের জবাব দিতে হবে। ভয় পেলে চলবে? রুমঝুম বলল, তাই বলে এভাবে প্রশ্ন করবে? মন বলল, রুমঝুম, আমি তোমাকে এতক্ষণ অবধি যত দেখেছি তত মুগ্ধ হয়েছি। তুমি সত্যি খুব সাহসী মেয়ে। পুলিশ তোমাকে কত প্রশ্ন করলো, ভেতরে ভেতরে তুমি ঘাবড়ে গিয়েছো ঠিকই, কিন্তু বুঝতে দাওনি, কত সুন্দর করে জবাব দিলে। এখন এসে ভেঙে পড়লে চলবে? সব ধরনের প্রশ্নের জন্য তো তোমাকে নিজেকেই মানাতে হবে, তাই না? রুমঝুম বলল, আমি সব প্রশ্নের জবাব দিতে পারবো, সমস্যা নাই। রুমঝুম নিজের দুর্বলতা অন্যদের সামনে প্রকাশ করে না। এই তো ভালো মেয়ে। তো এখানে এভাবে না বসে চলো, আমরা যাই। জানো, আমি ছোটবেলা থেকে কতটা একা বড় হয়েছি। বাবা মা চলে যেত অফিসে, সেই রাত 9টা-10টার দিকে আসতো। সন্ধ্যাবেলা ভয়ে গুমড়ে মরে যেতাম। মামা বলে কত চিৎকার করেছি, কিন্তু মা আসেনি। সে ব্যস্ত ছিল অফিসের ওভারটাইম করে একটু বেশি টাকা ইনকাম করতে। এদিকে আমার মনে হতো আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে, সে আমাকে মারবে। এভাবে কতদিন অসুস্থ হয়ে গিয়েছিলাম। শেষে যখন দেখলাম আমার বিপদে কেউ আসবে না, তখন নিজেই সেই ছায়ার সাথে লড়াই করলাম। ভয় কাটিয়ে যখন নিজেকে রাতের সাথে মানিয়ে নিয়েছিলাম, তখন বুঝেছি ওসব ছায়াটাই কিছু না, ওটা আমার মনের ভয় ছিল। আমাকে যে পড়তে আসতো বাড়ি, তার চোখের দৃষ্টি আমার ভালো লাগতো না। আমার মাকে কতবার বলেছি, মা বলতো আমি ভুল ভাবছি, পড়ালেখা করতে চাই না বলে এমন বলছি। যেদিন টিচার আমার গায়ে হাত দিল সেদিনও বলেছিলাম, মা মানেনি। তার ব্যস্ততার ভিড়ে আমি আমার জন্য সময় পাইনি।
পরে যেদিন বাড়াবাড়ি রকমের নোংরামি করার চেষ্টা করেছে, সেদিন হাতের পাশে পাওয়া ফুলদানি দিয়ে দিয়েছি মাথা ফাটিয়ে। সেদিন মা বুঝল নিজের জন্য নিজেকেই লড়াই করতে হয়। সেটা আমি খুব ছোটবেলা থেকেই বুঝে গেছি। মন এতক্ষণ রুমঝুমের কথাই শুনছিল, কিছু বলল না। রুমঝুম বলল, চলো যাই। মন মাথা নেড়ে সম্মতি জানালো। থানায় এসে কেস করা হয়েছে। রুমঝুম সবার বর্ণনা দিয়েছে। সেখানে কিছু অসঙ্গতিপূর্ণ প্রশ্ন করা হয়েছে তাকে। তবুও রুমঝুম ঘাবড়ায়নি, খুব সহজে উত্তর দিয়ে দিয়েছে। ভেতরে ভেতরে ঠিকই ভেঙে পড়েছিল, তাও নিজেকে শক্ত করে জবাব দিয়েছে রুমঝুম। রুমঝুমের এই সাহসিকতার জন্য অল্প সময়ে সবার সাথে তার খুব ভালো লেগেছে। পুলিশ অফিসার ওইরূপ প্রশ্ন করলেও পরে অবশ্য বলে দিয়েছে ওসব প্রশ্ন বা এর থেকে বেশি কঠিন প্রশ্ন তাকে করা হবে। তাই তার এভাবে প্রশ্ন করা। রুমঝুম জানো, তাকে ভুল না বুঝে এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। রুমঝুমরা বাসায় চলে আসলো। রুমঝুম বাসায় এসে নিজের ঘরে চলে গেল। তার মা তার জন্য খাবার নিয়ে তার ঘরে গেল। রুমঝুম মায়ের হাতে খাবার দেখে কিছুটা অবাক হলো। ছোটবেলা থেকে আজ অবধি যতবার সে তার মায়ের হাতে খাবার খেতে চেয়েছে, ততবার তার মা ব্যস্ততা দেখিয়ে চলে গেছে। শিরিন বেগম নিজের অপারগতার কথা ভেবে মনে মনে খুব ভেঙে পড়েছেন। তবে নিজেকে সামলে খাবার নিয়ে রুমঝুমের পাশে বসলেন। রুমঝুম কিছু বলতে চাইছিল, শিরিন বেগম তাকে থামিয়ে দিয়ে খাবারের লোকমা মুখে তুলে দিল। রুমঝুমকে খাওয়াতে খাওয়াতে শিরিন বেগম বললেন, সরি, আমরা তোমাকে অবহেলা করে ঠিক করিনি। তবে সেই সময়টা আমরা আর ফিরিয়ে আনতে পারবো না। এর জন্য শুধু ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই আমাদের। পারলে ক্ষমা করে দিস। রুমঝুম তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। শিরিন বেগমও কান্না করে দিল। পুলিশ রিফাতকে ধরে খুব মারধর করে। রিফাত মার খেয়ে সব বলে দেয় এবং বাকিদের নামও বলে দেয়। পুলিশ সবাইকে ধরে নিয়ে আসে। ছেলেগুলোর বাবা মা থানায় এসে বেশ ঝামেলা শুরু করে। থানা থেকে রুমঝুমকে খবর দেওয়া হয় ছেলেগুলোকে চিহ্নিত করার জন্য। এর মধ্যে একটা ছেলের বাবা মা পুলিশকে টাকা অফার করে। পুলিশ অফিসার বাবা মায়ের সামনে ছেলেকে ইচ্ছে মতো পেটাতে বলল। শেষে বাবা মা ছেলেকে এভাবে মার খেতে দেখতে না পেয়ে কান্না করে দিল। পুলিশকে বারবার অনুরোধ করছিল। পুলিশ অফিসার বলল, ছেলে জঘন্য অপরাধ করেছে, কোথায় শাসন করবেন? তা না করে উল্টো ছেলেকে বাঁচাতে চাইছেন। রুমঝুম ছেলেগুলো শনাক্ত করে। পুলিশ কেস কোর্টে ওঠানোর ব্যবস্থা করে। এর মধ্যে ছেলেগুলোর বাবা মা বেশ কয়েকবার রুমঝুমের সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু রুমঝুম তাদের সাথে দেখা করে না। অবশেষে তারা ব্যর্থ হয়ে জামাল সাহেবের কাছে যান। এই কেসে সাক্ষী না দেওয়ার জন্য টাকা অফার করে। জামাল সাহেব ঘরে বসেছিলেন। সে ভাবছে কি করবে। টাকা দেখে কিছুটা লোভ হচ্ছে তার। এমন সময় তার মেয়ে তার কাছে এলো। বাবা, আমি কলেজে যাচ্ছি। জামাল সাহেব বললেন, হ্যাঁ যাও। মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে জামাল সাহেবের সুবুদ্ধি উদয় হলো। তিনি বললেন, দেখুন, আজ আমি আপনাদের ছেলেদের বিরুদ্ধে সাক্ষী দিব না। কাল তারা আমার মেয়ের দিকে হাত বাড়াবে। আমি এটা পারবো না। তারা যেটা করেছে সেটা জঘন্য অপরাধ। তার শাস্তি মৃত্যুদণ্ড খুব কম হয়ে যায়। আপনারা এবার আসুন। টাকা দিয়ে আপনারা একজন জামালকে কিনতে পারেন, কিন্তু একজন বাবাকে কিনতে পারবেন না। এটা সম্ভব নয়। মেঘরাজ আর মন একসাথে ফিরছিল। মেঘরাজ বারবার মনের দিকে তাকাচ্ছিল। এমন সময় একটা বাইক মেঘের দিকে এগিয়ে আসলো। মন সেটা দেখে মেঘকে টেনে অন্যদিকে নিয়ে গেল। মন বলল, চোখ কোথায় থাকে তোমার? দেখে শুনে চলতে পারো না? এখন একটা বিপদ হতে পারত। রাস্তার মাঝ দিয়ে কেন হাঁটছ? হলে হতো। আমি যদি মারা যাই তাতে কার কি? চুপ, মরার কথা বলবি না। আমার মৃত্যু নিয়ে তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি বুঝতে পারলাম না। তাতে তোর সমস্যা কি? এসব কথা বাদ দিই আমরা। কেন বাদ দিব কেন? যাই, আমার যেখানে ইচ্ছে সেখান দিয়েই হাঁটব, যেভাবে ইচ্ছে সেভাবে। মেঘরাজ মাঝ রাস্তায় চলে গেল। মন দেখল ওর পাশ দিয়ে গাড়ি ছুটে আসে। মন বিরক্ত হয়ে বলল, এটা কোন ধরনের ছেলে মানুষই জানি না। রাস্তার পাশে আসো প্লিজ। না, আসবো না। এরকম কেন করছো মেঘ ভাইয়া? মেঘ কিছু বলল না। সামনে দিয়ে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসছিল। সেটা দেখে মন মেঘের সামনে চলে গেল। মেঘ মনকে নিয়ে পাশে চলে গেল। মেঘ বলল, তুই আমার সামনে চলে আসলি কেন? যদি ঠিক সময় পাশে না আসতে পারতাম? গাড়িটা যদি চলে আসতো, সে একই কথা আমারও। তুই মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলি কেন? গাড়িটা যদি তোমার উপর দিয়ে যেত? আমার উপর দিয়ে কি হতো? কোনো ক্ষতি হতো তো না। মানে, তাহলে আমার উপর দিয়ে গেলে কি হতো? একই কথা। তুমি আমাকে সরিয়ে আনলে কেন? কারণ আমি তোকে ভালোবাসি।
তোর বিপদ হলে আমি নিজেকে ঠিক রাখতে পারতাম না। আমিও তোমাকে ভালোবাসি। আমিও তোমার বিপদ মানতে পারতাম না। হ্যাঁ, কি? মন থেমে গেল। কথায় কথায় গিয়ে বলে ফেলল। মেঘ মুচকি এসে মনের দিকে তাকিয়ে রইল। মন ছুটে পালালো সেখান থেকে। সে যা করেছে একদম ঠিক করেনি, খুব বড় ভুল করে গেছে। বেশ কিছুদিন ধরে আদালতে হাজিরা দিতে দিতে শেষ হয়ে গেল রোমঝোম। তবে হতাশ হতে হয়নি তাকে। জামাল সাহেবের সাক্ষী, মন, মেঘের সহায়তায় সবকিছু মিলিয়ে কেসটা তাদের পক্ষে রায় দিল। বাংলাদেশের আইন অনুযায়ী দোষীদের যাবজ্জীবনের শাস্তি দেওয়া হলো, সেই সাথে অর্থদণ্ড করা হলো। রুমঝুম শাস্তিটা শুনে খুশি হয়নি। তার ইচ্ছে করছিল তাদের তৎক্ষণাৎ মেরে ফেলতে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া তো সম্ভব নয়। তাই শাস্তি মনমতো না হলেও মেনে নিতে হয়েছে। অন্তত তার দেখাদেখি অন্য মেয়েরা তাদের সাথে এরূপ অন্যায় হলে এগিয়ে আসবে, দোষীদের শাস্তির ব্যবস্থা করবে। এ আশায় রুমঝুম এতটা পথ এসেছে। রুমঝুম জানে না তার এই কাজে সত্যি অপরাধ কমবে কিনা। এভাবে অপরাধ কমানো সম্ভব তা জানা নেই। এতদিন যে প্রতিবেশীরা রুমঝুমকে কথা শুনিয়েছিল, তারাই আজ বাহবা দিচ্ছে। তার সাহসিকতার জন্য দোষীরা শাস্তি পেয়েছে। পাড়া প্রতিবেশীদের দুমুখ আচরণ সহ্য করতে না পেরে রুমঝুম বেশ কথা শুনিয়ে দিল। রুমঝুম বলল, আজ আপনারা বাহবা দিচ্ছেন, সেদিন তো বলছিলেন শুধু শুধু পুলিশের ঝামেলায় যাচ্ছি, এতে বদনামই আমার হবে। তো আজ বাব্বা দিচ্ছেন কিসের আশায়? খাতির জমাতে এসেছেন। আজ খাতির জমাবেন, কাল আবার যখন আমার বিয়ের সম্বন্ধ আসবে তখন মনের মতো ঠিক ভাঙচিতা আগে দিয়ে আসবেন। আপনাদের আমি চিনি না বুঝেছেন? আমি ভালোর সাথে ভালো, খারাপের জম। তাই আমার সাথে মিথ্যে ভাব জমাতে আসবেন না। আমি আপনাদের সহ্য করতে পারি না। তাই আপনারা আমার বাড়িতে না আসলেই খুশি হব। আপনারা আমার বাড়িতে সেদিন আসবেন যেদিন আপনাদের মনে হবে আপনাদেরও সন্তান আছে। অন্যের সন্তানকে আজ কটাক্ষ করলে কাল সেটা আপনার সন্তানকে কেউ করবে। আজ আপনি কারো সন্তানের বিয়েতে বাধা দিলে কাল অন্য কেউ আপনার সন্তানের বিয়েতে ভাঙচি দিবে। এসব বুঝে শুনে যেদিন নিজেদের মানসিকতা বদলাতে পারবেন সেদিন আসবেন, তার আগে ভুলেও আসবেন না। সবাই অপমানিত হয়ে চলে গেল। রুমঝুম জানে এদের যতই বলা হোক তাও বদলাবে না। সমাজ বদলানো এত সহজ নয়। নীলাশা চুপি চুপি রুমঝুমদের ঘরে উকি দিচ্ছিল। রুমঝুম দেখতে পেয়ে ভেতরে ডাকলো। রুমঝুম বলল, বাহিরে বসে উকি না দিয়ে ভেতরে আয়। নীলাশা ভয়ে ভয়ে ভেতরে ঢুকলো। রুমঝুম নীলাশাকে জড়সড় হয়ে থাকতে দেখে বলল, ভয় পাচ্ছিস কেন? আর এতদিন আমার সাথে দেখা করিসনি কেন? সবসময় লুকিয়ে দেখিয়ে চলে গিয়েছিস কেন? কি সমস্যা তোর? নীলাশা চুপ করে রইল। রুমঝুম বলল, কি হলো পিচ্চি, চুপ কেন? নীলাশা রুমঝুমকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নীলাশা কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও রুমঝুম আপু, আমার জন্যই তোমার এত বড় ক্ষতি হলো। এসব ভেবে তুই এতদিন দূর থেকে আমাকে দেখতি? হ্যাঁ, আমি যদি সেদিন মায়ের সাথে রাগ করে বাসা থেকে বের না হতাম তাহলে কিছুই হতো না। নিয়তির লেখা বদলানো যায় না, কথাটা শুনিসনি তুই? ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এসব কথা বাদ দে, তোর জন্য কিছু হয়নি। তাছাড়া আমার একলা জীবনে তুই আমার প্রথম সঙ্গী ছিলি, যার সাথে আমি অনেকটা সময় কাটিয়েছি। তুই পেঁচি হয়েও আমার কথা বুঝতি, শুনতি। তাই আমি জানি তুই জেনে শুনে কখনো আমার কোনো ক্ষতি করবি না। সেজন্য এসব কথা বাদ দে, যা হওয়ার হয়ে গেছে। নীলাশা মাথা নাড়ালো। রুমঝুম নীলাশাকে নিয়ে ভেতরের ঘরে চলে গেল। মেঘ মনকে জরুরিভাবে ডেকে পাঠালো। মন আসার পর মেঘ বলল, সেদিন আমাকে ওভাবে দূরে ঠেলে দিয়েছিলে কেন? মন চমকায়, আস্তে করে বলে, হঠাৎ এ কথা কেন? কারণ সত্যিটা আমি জেনে গিয়েছি। আমাকে কষ্ট দিয়ে তুই কারো মন রাখলি? আমার মায়ের নাকি নিজের মায়ের? মন চুপচাপ দাঁড়িয়ে রইল। মেঘ পুনরায় বলল, কি হলো, কথা বলছিস না কেন? মন বলল, এসব কথা বাদ দাও। মামির পছন্দের মেয়েকে বিয়ে করে নাও। তাই এভাবে সুখী থাকা যায়? একজনকে মনে রেখে অন্যজনকে নিয়ে সারা জীবন কাটানো যায়? যায়। সময়ের সাথে ভালোবাসা হয়ে যাবে। হ্যাঁ যায়। তবে সময়ের সাথে ভালোবাসা হয় না, বরং সারা জীবন ভালোবাসার অভিনয় করে সংসারের দায়বদ্ধতায় কাটাতে হয়। আমি এসব শুনতে চাই না। তোমার অন্য কেউ কথা থাকলে বলো। অন্য কথা নেই। আমিও তোকে আজ একটা প্রস্তাব দিতে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমাকে বিয়ে করবি? আমি তোকে বিয়ে করতে চাই, তুই কি রাজি? এটা সম্ভব নয়, তোমার মা কখনো মানবে না। তাছাড়া কোনো বাবা মাই ছেলের পাশে ধর্ষিতা মেয়েকে চায় না। মানে কি? তুই কি নিজে থেকে কলঙ্কিত হয়েছিস?
না তো, তোর সাথে অন্যায় হয়েছে, আর অন্যায়কারীদের পার পেয়ে গেছে সেটাও তোদের বোকামির জন্য। এখানে তোর দোষ কি? তোর সাথে অন্যায় হয়েছে বলে কি তুই কখনো সুখী হতে পারবি না? তোর সুখী হওয়ার অধিকার নেই। মন বলল, এসব বাদ দাও। যে সম্পর্ক মামি মানবে না, আমি সে সম্পর্কে যেতে চাই না। ভালোবাসা তোর কাছে এত ঠুনকো? মানে, যাকে তুই ভালোবাসিস সেও তোকে ভালোবাসে, অথচ তুই তাকে বিয়ে করবি না কারণ তার মা চায় না বলে। বাহ, কি যুক্তি! বিয়ের সম্পর্ক শুধু দুজন মানুষের মধ্যেই হয় না, দুটো পরিবার এক হয় এর মাধ্যমে। আমাদের সম্পর্ক পরিবারকে এক করবে না, বরং ভাঙবে। আমি কিছু জানি না, তুই কাল সকালের মধ্যে আমাকে জানাবি। আমাকে বিয়ে করবি না কি করবি না, উত্তরটা হ্যাঁ হলে ঠিক আছে, আর না হলে কি? আমার মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। মনকে কিছু না বলার সুযোগ না দিয়ে মেঘ চলে গেল। মন সেখানেই দাঁড়িয়ে রইল। মন ছাদে বসেছিল। এমন সময় রুমঝুম সেখানে এলো। মন রুমঝুমকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো? রুমঝুম বলল, ভালো। তুমি? আমিও ভালো। আচ্ছা, তোমাকে কিছু প্রশ্ন করব। হ্যাঁ বলো। আচ্ছা ধরো, তুমি একজনকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে, কিন্তু তার পরিবার তোমাকে চায় না। তখন তোমার করণীয় কি? তার জীবন থেকে চলে আসা নয় কি? রুমঝুম কিছু সময় চুপ রইল, তারপর বলল, স্বার্থপরতা নিজেরই একটা সত্তা। সবসময় যেমন স্বার্থপর হলে চলে না, তেমন সবসময় স্বার্থ ত্যাগ করা ঠিক নয়। যেখানে আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, সেখানে আজ নয়তো কাল পরিবার মেনে নেবেই। পরিবার আজ মানছে না বলে আজ তাকে ছেড়ে দিব, তেমন কথায় আমি বিশ্বাসী না। আমি যখন তার সাথে ভালো আছি, সে যখন আমার সাথে ভালো আছে, তখন তাকে আঁকড়ে ধরতে হবে খুব গভীরভাবে। আমাদের ভালোবাসা সত্যি হলে, তার মাঝে কোনো খুঁত না থাকলে, অবশ্যই পরিবার একদিন মেনে নেবে। আমি এটাই বিশ্বাস করি। তবে প্রত্যেক মানুষের একটা নিজস্ব ভাবনা আছে। সবাই নিজ নিজ স্থানে থেকে ভাবতে ভালোবাসে। এক্ষেত্রে কিছু বলার নেই আমার। মন বলল, তুমি জানো, তুমি শুধু সাহসী নয়, তোমার চিন্তাধারাও খুব সুন্দর। এর কারণটা কি জানো? কি? তোমরা প্রথমে ভাবো সমাজ কি বলবে, আমি এই কাজটা করব, এটা করলে কেমন হবে, কে কি ভাববে, কি হবে। ঠিক এসব ভাবনার জন্য তোমরা পিছিয়ে যাও। কিন্তু আমি এসব ভাবি না, কারণ আমি বিশ্বাস করি আমার জন্য আমি আছি। আমার জন্য আমাকেই ভাবতে হবে। যাদের জন্য আমি আমার মনের ইচ্ছে অনুযায়ী কাজ করব না, তারা কেউ আমার জন্য লড়াই করবে না। আমাকে আমার জন্যই লড়াই করতে হবে। মন চুপ করে রইল। সে খুব মনোযোগ দিয়ে রুমঝুমের কথা শুনল। রুমঝুম পুনরায় বলল, বিয়ে করে নাও মেঘরাজকে। মন চমকালো। রুমঝুম হেসে বলল, আমি তোমাদের সম্পর্কে জানি। সরি, কিছুক্ষণ আগে তোমরা যে কথা বলেছ তাও শুনেছি। দেখো, আমি জানি তুমি আমার মতো নও। আমার মতো হলে তোমার অপরাধী এখনো বেঁচে থাকতে পারতো না। তবে আমি বলবো, আমার মতো না হোক, নিজেদের কথা ভেবে সম্পর্কটা মেনে নাও। আর রইল তোমার কলঙ্কের কথা। তোমাকে যে ভালোবাসে সে তোমার কলঙ্ককে ভালো না বাসতে পারলে সেটাকে ভালোবাসা বলে নাকি? আর মেঘরা যেহেতু তোমার কলঙ্ক সহ তোমাকে ভালোবাসতে চায়, সেহেতু তোমার দ্বিমত পোষণ করার কোনো কারণ দেখছি না। রুমঝুম চলে গেল। মন বসে রইল। মেঘরাজ তার মায়ের সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে এসেছে। মেঘের মায়ের এক কথা, সে কিছুতেই নিজের ছেলের পাশে একজন কলঙ্কিত মেয়েকে মেনে নেবে না। মেঘও বলে দিয়েছে সে মনকে বিয়ে করবে। মনকে ছাড়া কাউকে বিয়ে করবে না। মেঘ মনের বাড়ির সামনে এসে মনকে ফোন দিয়ে নিচে আসতে বলে। মন নিচে আসে। কি হয়েছে? এই রাতের বেলা ডাকলে কেন? চল। মানে, কোথায় যাব? আমরা বিয়ে করব আজ এবং এক্ষুনি। ভাবার জন্য 2 মিনিট দিলাম, ভেবে নে। আমার সাথে যাবি নাকি যাবি না? মন বলল, আমি রাজি। মেঘ মুচকি হাসল। মেঘ মনকে নিয়ে সে রাতে বের হয়ে গেল। মন এবং মেঘ বিয়ে করে নিল। মেঘ বিয়ে করে তার বাবা মাকে জানিয়ে দিল। তার বাবা তাদের বাড়ি আসতে বললেও মা বলেনি। মা তাকে জীবনে তার মুখ দেখাতে বারণ করে দিয়েছে। মেঘ বলে দিয়েছে, যেদিন মায়ের অনুমতি পাবো সেদিন বাসায় যাব। অন্যদিকে মনের বাবা মা তেমন প্রতিক্রিয়া দেখালো না। মেঘরাজ এবং মন আলাদা বাসায় তাদের সংসার শুরু করে দিয়েছে। তাদের বিশ্বাস একদিন সব ঠিক হয়ে যাবে, পরিবার মেনে নেবে। রুমঝুম এবং নীলাশা আজও রাতে বাইরে বের হলো। নীলাশা বারণ করতে গিয়ে থেমে গেল। তার বিশ্বাস আছে রুমঝুম তার সাথে কিছু খারাপ ঘটতে দিবে না। রুমঝুম এবং নীলাশা কিছুটা পথ যাওয়ার পর কেমন শব্দ পেল। নীলাশা বলল, ওদিক দিয়ে এমন শব্দ আসে কেন? জানি না রে পিচ্ছি, চল গিয়ে দেখি। রুমঝুম এবং নীলাশা গিয়ে এগিয়ে গেল। সামনে গিয়ে যা দেখল
তা দেখে অবাক হয়ে গেল। সামনে একটা মেয়ের সাথে একটা ছেলে জোর জবরদস্তি করছে। রুমঝুমের মাথায় আগুন ধরে গেল। রুমঝুমের ব্যাগের ভিতর ছুরি ছিল। সেটা সে রাতে বের হওয়ার সময় নিয়ে বের হয়েছিল। সেটা বের করে ছেলেটার গলায় লাগিয়ে দিল। মুহূর্তে ছেলেটার গলা দিয়ে রক্ত বের হয়ে গেল, প্রচুর রক্ত। রুমঝুম ছুরি দিয়ে পুনরায় কয়েকবার আঘাত করলো, তাও রুমঝুমের শান্তি হচ্ছিল। ইচ্ছে করছিল আরও বড় কিছু ঘটাতে, যা সম্ভব হয়নি। ছেলেটা ছটফট করতে করতেই সেখানে মারা গেল। মেয়েটা ভয় পেয়ে দাঁড়িয়ে রইল। রুমঝুম তার দিকে ফিরে বলল, এখানে কিছু ঘটেনি। এই ছেলেটাকেও তুমি চেনো না, ঠিক আছে? মেয়েটা মাথা নাড়ায়। নীলাশা পাশে ভয় পেয়ে দাঁড়িয়ে রইল। রুমঝুম তার দিকে ফিরে তাকায়। কি হলো পিচ্চি, ভয় পাচ্ছিস বেশি? নীলাশা কিছু সময় নিয়ে বলে, না, ভয় পাইনি। প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম, তবে এখন না। ওর সাথে এটাই হওয়ার ছিল। রুমঝুম মুচকি এসে নীলাশাকে জড়িয়ে ধরল। আকাশের দিকে তাকিয়ে বলে, দেখ, আজও আকাশে চাঁদের দেখা নেই। আজও অমাবস্যা চলছে। আর তাই আমি তোকে নিয়ে আজ বের হয়েছি। এই রাতটা যে বড় খারাপ। এই রাতটা অনেকের জীবনকে কলঙ্কিত করে দেয়। আমি চাই না এই রাতটা আরও কারো জীবনে কলঙ্কময় হোক। তাই তো বের হয়েছি আজ। সাথে তোকে এনেছি কেন জানিস? কেন? যাতে পিচি থেকে একটু বড় হতে পারিস। তাছাড়া তুই আমার একাকিত্বের বন্ধু। তোকে আমি আমার এই বীরত্বের সাক্ষী রাখতে চাই। নীলাশা কিছু বলল না। রুমঝুম মেয়েটাকে তার বাড়ি অবধি এগিয়ে দিল। পরের দিন। আজকের পত্রিকার বেশ তাজা খবর। এক ছেলে নৃশংসভাবে খুন হয়েছে। তার মৃত দেহের পাশে রক্ত দিয়ে লেখা ছিল, ধর্ষণের শাস্তি। সবাই খবরটা শুনে বেশ অবাক হলো। কেউ কেউ বাহবা দিচ্ছে, কেউ কেউ সমালোচনা করছে। মনও খবরটা শুনল। মনের খবরটা দেখে বেশ আফসোস হচ্ছে। সে যদি এমন সাহস দেখাতে পারত, তাহলে হয়তো তাকে কলঙ্কিত হতে হতো না। মেঘ মনকে বিষণ অবস্থায় বসে থাকতে দেখে তাকে পিছন থেকে জড়িয়ে ধরল। মেঘমনের সংসার বেশ ভালোই কাটছে, তবে মাঝে মাঝে মনের খুব অপরাধবোধ হয়। মনে হয় সে মেঘকে তার মায়ের থেকে আলাদা করেছে। মেঘ এ ব্যাপারে তাকে বারবার বুঝিয়েছে, তাও বুঝছে না। মন এবং মেঘ দুজনেই বিশ্বাস করে একদিন মেঘের মা তাদের মেনে নেবে। দুজনে সেদিনের অপেক্ষায়। নীলাশা পত্রিকায় খবরটা দেখে রুমঝুমকে দেখালো। রুমঝুম রহস্যময় হাসি দিয়ে বলল, নারীদের জীবনে আধারী অমানিসা আর আসবে না। নীলাশাও রহস্যময় হাসি দিল। সমাপ্ত।